বরাবরই শামীমের স্বভাব সকাল সকাল ঘুম থেকে উঠে খোলা আকাশের নিচে হাঁটা। ফারিয়া পড়তে পড়তে হঠাৎই তার ফোনটা বেজে ওঠে। মেসেজ এসেছে। ফারিয়া সেদিকে গ্রাহ্য না করে আবার পড়ায় মনোযোগ দেয়। কিন্তু এবার পরপর বেশ কয়েকটা মেসেজ একসাথে আসে। এবার আর ফারিয়া কৌতূহল ধরে রাখতে না পেরে পড়া থেকে উঠে পড়ে, ফোনটা হাতে তুলে নেয়। একটা আননোন নাম্বার থেকে বেশ কয়েকটা এসএমএস এসেছে। ফারিয়া বেশ অবাক হয়ে এসএমএসগুলো ওপেন করতেই ফারিয়ার বুকটা ধক করে ওঠে। এসএমএসে কেউ একজন বেশ কয়েকটা ছবি পাঠিয়েছে। ছবিগুলো শামীম আর নীলার, বেশ ক্লোজ পিক। সবগুলো ছবিতেই দুজন বেশ কাছাকাছি, যতটা কাছাকাছি স্বামী স্ত্রীর থাকা উচিত। এসএমএসে কেউ একজন বেশ কয়েকটা ছবিগুলো পাঠিয়েছে তাকে। ফারিয়া বেশ কিছুক্ষণ ছবির দিকে এককভাবে তাকিয়ে আছে। কেন যেন ফারিয়ার নিজেকে বেশ অনুভূতি শূন্য লাগছে। তবে এমন কেন লাগছে তা ফারিয়ার অজানা। সে তো আগে থেকেই জানতো যে শামীম ভাইয়া আর তার ম্যাম সাহেবের সম্পর্কটা বেশ গভীর। এতটাই গভীর যতটা গভীর হওয়ার সাধ্য ফারিয়ারও নেই। বলতে গেলে এতগুলো বছরেও সেই সাহস ফারিয়ার হয়ে ওঠেনি, আর শামীমও কখনো চায়নি। ফারিয়া মোবাইলটা ছুঁড়ে মারে বিছানায়। কাল রাতেও যাকে এত আপন লাগছিল, আজ সে আবারও দূরে সরে গেল। অনেক দূরে, ততটা দূরে যতটা দূরে রাখলে মেহুর আত্মা শান্তি পাবে। কারো পায়ের শব্দে ফারিয়া বইয়ের দিকে মনোযোগ দেয়। ঠিক মনোযোগ দেয় বললে ভুল হবে, বলতে গেলে মনোযোগ দেওয়ার ভান করে। ফারিয়ার দাদি রেগে ফসফস করতে করতে ফারিয়ার দিকে ধেয়ে আসে। এসেই মুখের উপর ফারিয়ার বইটা বন্ধ করে দেয়। ফারিয়া দাদির দিকে মুখ তুলে তাকায়। কিছু বলবে দাদি? হ্যাঁ গো, কেমন বউ তুই? বর সকাল সকাল বেরিয়ে গেল, কোথায় তার জন্য নাস্তা পানি বানিয়ে অপেক্ষা করবি। বরের জন্য সে যখন বাড়ি ফিরে আসবে তার মুখের সামনে তুলে ধরবে, তা নয় বইয়ে মুখ গুজে বসে আছিস। না জানে কত বিদ্যেদারি হয়ে গেছিস তুই। ফারিয়া বলল, শামীম ভাইয়াকে ব্রেকফাস্ট দেওয়ার জন্য আম্মু আছে, বোনেরা আছে, সবচেয়ে বড় কথা তুমি আছো। আমি না থাকলেও চলবে। বেয়াদ্দব মেয়ে, স্বামীকে কেউ ভাই বলে? আর স্বামীকে সোহাগ না করলে সোহাগ পাবি তুই? ফারিয়া বলল, তোমার নাতি যাকে সোহাগ করে শান্তি পাবে তাকেই করুক, আমি কিছুই বলবো না। এ কেমন কথা? হ্যাঁ, কেমন বউ তুই? আমি বউ? শুধু বিয়ে করলে কি বউ হওয়া যায়? দাদি বলল, কি বলিস তুই? ঠিকই বলেছি দাদুমণি, যেমন সব প্রেম ভালোবাসা হয় না, তেমন সব বিয়েতেই স্বামী স্ত্রী হওয়া যায় না। দাদি কিছুক্ষণ ফারিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফারিয়ার ছলছল চোখ দাদির চোখ এড়ায় না। উনি শামীম আর ফারিয়ার বিষয়টা যতটা স্বাভাবিক ভেবেছিলেন, ব্যাপারটা ততটা স্বাভাবিক নয়। উনি ফারিয়াকে কিছু একটা বলতে গিয়েও থেমে যান। শামীম এলে দুইজনকে নিয়ে একসাথে বসবেন উনি। এদিকে এই একদিনেই নীলা প্রায় হাঁপিয়ে উঠেছে। এই বাড়িতে একা একা। শামীমকে ছাড়া নীলার কাছে যেন গোটা বাড়িটাই শূন্য লাগছে। কোথাও কিছু নেই, কেউ নেই। তবে শামীম আর সজীব বাড়িতে না থাকায় রিয়া আর নীলার বেশ সুবিধা হয়েছে শাহেনা বেগমের মন গলাতে। আপাতত তিনি ফোন করেছেন ওই মেয়েকে আর বাড়িতে তুলবেন না। শামীম যদি ফিরিয়ে আনতে চায় তবে তিনি সোজা বলে দিবেন, হয় এই মেয়ে বাড়িতে থাকবে, না হয় আমি। নীলা, রিয়া আর শামীমের বড় ভাই জিসান বাড়িতে এসেই সোফায় গা এলিয়ে দেয়। তিনজন প্রায় ভোরের দিকেই বেরিয়েছিল কোনো এক বিশেষ কাজে। যদিও আরও পরে বেরোনোর কথা ছিল, তবে নীলা আর অপেক্ষা করতে চাইছিল না, তাই সকাল সকালই বেরিয়েছে তিনজন। শাহেনা বেগম তিনজনের জন্য চা বানিয়ে এনে সোফার টেবিলটাতে রাখে। রিয়া আর নীলার মুখে কেমন খুশির ঝিলিক লক্ষ্য করছেন শাহেনা বেগম। তবে জিসান কেমন মুখ কালো করে রেখেছে। শাহেনা বেগম তিনজনকে উদ্দেশ্য করেই প্রশ্ন করলেন, এত সকাল সকাল কোথায় গিয়েছিলে তোমরা? রিয়া শাশুড়ির প্রশ্নের উত্তর দেয়, একটু বাহিরে গিয়েছিলাম। আসলে নীলা তো বাংলাদেশে প্রথম এসেছে, তাই ওকে একটু সকালের আবহাওয়া দেখাতে নিয়ে গিয়েছিলাম আর কি। শাহেনা বেগম বললেন, ও আচ্ছা। শাহেনা বেগম সেখান থেকে উঠতে নিলে দেখে জিসান চোখ মুখ কালো করে সোফায় হেলান দিয়ে চোখ বুজে আছে। শাহেনা বেগম এবার জিসানকে প্রশ্ন করেন, কি হয়েছে রে তোর? আসলে আম্মু, ওর একটু মাথা ব্যথা করছে, রিয়া বলল। ও আচ্ছা।
শাহেনা বেগম চলে যেতেই নীলা এবার রিয়ার দিকে ঘুরে বসে। রিয়া আপি, তুমি ওই মেহু নাকি ফারিয়া ওদের বাড়ি চিনো? একবার গিয়েছিলাম, তবে এত মনে নাই। ও আচ্ছা। কেন? নীলা বলল, কেন আবার, যেতাম একবার শামীমের কাছে, আই মিন ফারিয়াকে দেখতে। কথাটা বলেই নীলা হেসে দেয়। রিয়াও নীলার সাথে তাল মিলিয়ে হাসতে থাকে। আমি না চিনলে কি হবে, জিসান তো চিনে, জিসান নিয়ে যাবে আমাদের। কথাটা বলেই রিয়া আর নীলা দুইজনেই তাকায় জিসানের দিকে। জিসান চুপচাপ দুইজনের দিকে তাকিয়ে আছে। কি হলো, বলো, নিয়ে যাবেন আমাদের? জিসান একটু বিরক্ত হয়ে বলল, তোমরা আবার কেন যাবে সেখানে? নীলা বলল, শামীমের জন্য ভাইয়া। রিয়া বলল, তোমার এত কথা কিসের? নিয়ে যেতে বলেছি, নিয়ে যাবে বাস। জিসান বলল, না মানে এভাবে হঠাৎ করে মামার বাসায় যাওয়াটা ঠিক হবে? রিয়া বলল, কেন হবে না? আমরা গিয়ে বলবো মামাকে দেখতে এসেছি, আর সাথে এটাও বলবো বাড়ির নতুন বউকে নিতে এসেছি। যদিও ওই মিডল ক্লাস মেয়েটা ফিরবে বলে মনে হয় না, তবুও বেশ মজা হবে কিন্তু। কথাগুলো বলেই রিয়া হাসতে শুরু করে, আর নীলাও। তবে জিসানের মুখে হাসি নেই, আসলেই নেই। খুব ছোটবেলা থেকে মামাদের সাথে জিসান, সজীব আর শামীমের সম্পর্কটাই আলাদা ছিল। শামীম হওয়ার বেলায় জিসানের খুব ইচ্ছে ছিল বোন হবে তার, তবে বাইই হলো। সজীবের বেলায়ও একই ঘটনা। সেবার জিসানের মন খারাপ দেখে কে। তারপর যখন ফারিয়া হলো, তখন মামা জিসানের কোলে ফারিয়াকে তুলে দিয়ে বলেছিল, এই নে তোর বোন, পুতুল বোন, তুই কিন্তু বড় বোনকে সবসময় দেখে রাখবি। আমার পরে তুই তো এই বাড়ির বড় ছেলে। কথাগুলো মনে হতেই জিসানের চোখ মুখ আরও বেশি কালো হয়ে আসে। মামা ছাড়া ওরা যে বড্ড অসহায়, কোথায় আমার উচিত ওদের পাশে দাঁড়ানো, তা নয়। জিসান না চাইতেও রিয়া জিসানকে একরকম জোর করেই ফারিয়াদের বাড়িতে নিয়ে যায়। এদিকে শামীমকে নিয়ে এই বাড়ির সবাই বেশ চিন্তায় পড়ে গেছে। সেই সকালে ছেলেটা হাঁটতে বেরিয়েছে, অথচ এখনও ফিরে আসেনি। তবে ফারিয়া সেসবের মধ্যে নেই। সে একবারও ঘরের বাইরে পা রাখেনি। প্রায় বেশ কিছু সময় পর শামীম ফিরে আসে। তার নাকি কোনো এক ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই দেরি হয়েছে। ফারিয়া না চাইতেও তাকে শামীমের কাছে যেতে হলো দাদির জোরে। ফারিয়া শামীমকে পানি আর তোয়ালে এগিয়ে দেয়। শামীম ফারিয়াকে দেখে রেগে যায়। শামীম বলল, কালকে তোর পরীক্ষা, তুই এখানে এসব করে বেড়াচ্ছিস? ফারিয়া বলল, করছি তো, আমাদের বর বউ খেলার, বরের সেবা যত্ন করছি। মানে? দিদামণি বলেছে, তাই এসেছি। ও আচ্ছা, আমি ভাবলাম অন্য কিছু। যাই হোক, অনেক সেবা করেছিস। এখানে সামিয়া, ফারহা সবাই আছে, তুই গিয়ে পড়তে বস। ফারিয়ার দাদি শামীমের কথা শুনে কিছু একটা বলতে গিয়েও চুপ হয়ে যায়। অনেক কিছুই তার বলতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। এদিকে ফারিয়া ঘরে যেতে নিলে বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। ফারিয়া দরজার দিকে যেতে নিলে শামীম উঠে যায় দরজা খুলতে। শামীম দরজা খুলে একটু সরে দাঁড়াতে কেউ একজন শামীমকে জড়িয়ে ধরে। ফারিয়া সেদিকে তাকিয়ে মুচকি হেসে ভেতরে চলে যায়। এদিকে ফারিয়ার দাদি চোখ দুটো রসগোল্লার মতো করে সেদিকে তাকিয়ে আছে। তার এত আদরের নাতিকে নাকি তারই বউয়ের সামনে একটা অন্য মেয়ে ছেলে জড়িয়ে ধরেছে। তাহলে এটাই আসল ব্যাপার? শামীম হঠাৎ করে নীলাকে দেখে এইরকম অবাকই হয়ে যায়। তার উপর এমন উদ্ভট কাণ্ড দেখে এবার তো বেশ লজ্জা করছে শামীমের। শামীম নীলাকে ঠেলে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। এতে নীলা রেগে গেলেও নিজেকে সামলে নেয়। শামীম বলল, এমন করলে কেন? শামীম বলল, তোমাকে বলছি না এমনভাবে আমাকে যেখানে সেখানে হাঁক করবা না। তুমি তো জানোই, তোমাকে বেশি দিন না দেখলে। ফারিয়ার দাদি দুজনকে মাঝখানে থামিয়ে দেয়। শামীমকে নীলার সামনে থেকে সরিয়ে দিয়ে নিজে সেখানে দাঁড়িয়ে যায়। নীলার দিকে তাকিয়ে প্রশ্ন ছুঁড়ে মারে, তুমি কে? তোমাকে তো চিনলাম না, আগে কখনো তো দেখিনি। রিয়া মাঝখানে কথা বলতে গেলে ফারিয়ার দাদি রিয়াকে থামিয়ে দেয়। ফারিয়ার দাদি বলল, প্রশ্নটা আমি এই মেয়েকে করেছি বৌমা, তোমাকে না। রিয়া চুপ হয়ে যায়। নীলা উত্তর দেয়, আই এম নীলা। নীলা এইটুকু বলে শামীমের দিকে তাকাতেই শামীম বলতে শুরু করে, নানুমণি, ও নীলা, ও আমার ক্লাসমেট।
আমি বিদেশে পড়াশোনা করাকালীন ওর সাথে আমার পরিচয় হয়, আর ওর বড় ভাবির কাজিন, মানে আমার চাচাতো বোন। শামীম এইটুকু বলেই থেমে যায়। নীলা এককভাবে শামীমের দিকে তাকিয়ে আছে। শামীম সবার সামনে ওর পরিচয় শুধু ক্লাসমেট দিয়েছে। নীলা এমনটা আশা করেনি। ফারিয়ার দাদি গলা ভার করে জবাব দেয়, বিদেশে গিয়ে এমন বিদেশি ম্যাম সাহেবকে বন্ধু বানিয়েছ? কই, আমাকে তো বলনি কিছু। না আসলে নানুমণি, শামীম বলল। ফারিয়ার দাদি বলল, হয়েছে হয়েছে নানুভাই, বাহির থেকে এসেছ, জামা কাপড় ছেড়ে ঘর থেকে বউকে ডেকে নিয়ে এসো। নতুন নতুন বিয়ে করেছ, এখনই তো বউয়ের সেবা যত্ন সোহাগ নেবে। বউ পুরনো হয়ে গেলে কিন্তু এত আদর যত্ন পাবে না। কথাগুলো বেশ জোরে জোরেই বলে ফারিয়ার দাদি। শামীম কথাগুলো শুনেই ঘরের দিকে যেতে নিলে নীলা আবার শামীমের হাত চেপে ধরে। নীলা বলল, শামীম, আমি এসেছি, আমার কাছে একটু বসবে না? জানতে চাইবে না আমি কেমন আছি? নীলা কথাগুলো বলে শামীমের দিকে তাকিয়ে থাকে, কিন্তু শামীম সেই দিকে গ্রাহ্য না করে ঘরে চলে যায়। শামীম দরজার কাছে গিয়ে বেশ অবাক হয়, দরজাটা ভেতর থেকে বন্ধ। শামীম বার কয়েকবার নক করলেও কেউ দরজা খোলে না। শামীম আবারও ধাক্কাতে থাকে। এবার ফারিয়া সাড়া দেয়, দিদামণি, বললাম না আমার সময় নেই, আমি নিচে যাব না। তোমার নাতির কি লাগবে না লাগবে সেসব দেখার মানুষ চলে এসেছে, আমাকে আর তার কোনো প্রয়োজন নেই। শামীম ফারিয়ার কথায় কিছুটা অবাক হলেও পরে বুঝতে পারে ফারিয়া কেন এমন করছে। এবার শামীম আরও বেশি ধাক্কাতে থাকে। ফারিয়া রাগে গজগজ করতে করতে দরজা খুলতেই শামীমকে দেখতে পায়। শামীমকে দেখেই যেন তার সমস্ত রাগ নিমিষেই শান্ত হয়ে যায়। কিছু বলবেন? ভেতরে যাব আর ফ্রেশ হব। ও আচ্ছা, আগে বললেই তো হতো, আমি তো ভাবলাম বান্ধবীকে দেখে সব ভুলে গিয়েছেন। শামীম একটু ফারিয়ার দিকে তাকায়, তারপর মুখ বাঁকিয়ে তাওয়ালটা নিয়ে ওয়াশরুমের দিকে যায়। ভুলেই তো গিয়েছি, তোর নামটাও ভুলে গেছি। আচ্ছা, তুই কে বলতো? আমার না কিছুতেই মনে পড়ছে না। কথাটা বলেই শামীম দাঁত বের করে হেসে দেয়। এদিকে নীলা, রিয়া আর জিসান প্রায় ঘন্টা দুয়েক ড্রয়িং রুমে বসে বসে ফারিয়ার দাদি আর ফারিয়ার মায়ের সাথেই বকবক করে যাচ্ছে। শামীম বা সজীব দুইজনের একজনও একবারের জন্য বাইরে আসেনি। এদিকে নীলা বার কয়েক শামীমের কাছে যেতে চাইলেও দাদি নীলাকে আবার সেখানেই বসিয়ে দেয়। রিয়াও নানি শাশুড়ির মুখের ওপর কিছুই বলতে পারছেন না, কারণ শাহিনা বেগমের মা তার অন্তঃপ্রাণ। ভদ্রমহিলার কানে যদি মায়ের ব্যাপারে কোনো কথা যায়, উনি নিমেষেই রুদ্রমূর্তি ধারণ করবেন। অবশেষে তিনজনেই বাড়ি থেকে বেরিয়ে যায়, আর জিসান চলে যায় স্টুডিওতে। ছবিগুলো এডিট করিয়েছে নীলার, সেটার বিল পেমেন্ট করতে যাবে। জিসানের মনে বেশ অপরাধবোধ কাজ করছে। কেন করলো এমন সে? কেনই বা ওই অসহায় মেয়েটার জীবনটা এভাবে? না, ঠিক হচ্ছে না এটা, তবে তার কিছুই করার নেই। এদিকে সারাদিন ফারিয়া বইয়ের পাতায় মুখ গুজে আছে, আর শামীম কখনো মোবাইল আর মামার পুরনো বইয়ে চোখ বোলাচ্ছে। ফারিয়াও শামীমের দিকে মুখ তুলে তাকাচ্ছে না, আর শামীমও। অবশেষে ফারিয়ার এমন ব্যবহারে শামীম বেশ বিরক্ত হয়। হাতে একটা সিগারেট নিয়ে ঘরের মধ্যেই জ্বালায়, বলতে গেলে ফারিয়াকে দেখিয়ে দেখিয়ে। ফারিয়া স্মোক করা একদমই পছন্দ করে না। ফারিয়া বার দুয়েক শামীমের দিকে চোখ রাঙিয়ে তাকালেও শামীম সেই দিকে গ্রাহ্য করে না। এবার ফারিয়া বইপত্র নিয়ে সেখান থেকে উঠে চলে যায়। সিগারেটের ধোঁয়া তার একদমই সহ্য হয় না। এদিকে শামীম ডুব দেয় অতীতের পাতায়। সেই দিনটা ঠিক মনে নেই তার, তবে ঘটনাগুলো এখনও স্পষ্ট। সেই দিন ধুম জ্বর নিয়ে শামীম ছুটেছিল ফারিয়ার কাছে। ফারিয়াকে না দেখে সে আর থাকতে পারছিল না। প্রিয়তমার প্রতি অনুভূতিগুলো এমনই হয়, দূরত্ব যতবারই হৃদয়ে ভালোবাসার অনুভূতিগুলো আরও তীব্র হয়, টানটাও বেশ জোরালো হতে শুরু করে। সেই দিন ফারিয়া শামীমকে অপমান করেছিল। শামীম যখন ফারিয়ার কাছে যায়, মেহু কথাটা বলেই শামীম ফারিয়ার হাত ধরে জোরে হ্যাঁচকা টান দিয়ে ফারিয়াকে বুকের সাথে জড়িয়ে নেয়। এবার ফারিয়া রেগে গিয়ে শামীমের গাড়ি ঠাটিয়ে একটা চড় মারে। লম্পট কোথাকার, একটা মেয়ের সর্বনাশ করে স্বাদ মেটেনি, এখন এসেছ আমার সর্বনাশ করতে। শামীম ফারিয়ার এমন ব্যবহারে বেশ হকচকিয়ে গেছে। ঠিক কী বলবে বা কী প্রতিক্রিয়া দেখাবে তা সে কোনোভাবেই বুঝতে পারছে না। কথায় আছে না, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। শামীম ফারিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে।
আর ফারিয়া অনর্গল বলেই যাচ্ছে, আমি তোমায় খুব ঘেন্না করি শামীম ভাইয়া, কতটা নোংরা হয়ে গেছো তুমি। না হলে একটা মেয়ের সাথে তোমরা এতজন মিলে, ছি ছি, তোমায় কেন ছাড়লো পুলিশ? আমি চাইবো পুলিশ যেন তোমাকে আবারও ধরে নিয়ে যায়। শামীম বলল, আমি তোমাকে ভালোবাসি মেহু, খুব ভালোবাসি। তোমার মতো নোংরা মানুষের মুখে ভালোবাসি কথাটা মানায় না। তুমি শুধু, ব্যাস, অনেক বলে ফেলেছিস। যাকে ভালোবাসিস তাকে একটু বিশ্বাস করতে পারিস না? শামীম বলল। চুপ, একদম চুপ। এখন চুপচাপ থেকে এখান থেকে বেরিয়ে যাও, আর কখনো আমার কাছে আসবে না। ফারিয়া কথাগুলো বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। এদিকে শামীম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। মাঝে কেটে যায় 4টি দিন। এই 4 দিন শামীমের উপর দিয়ে কী যে গেছে তা শামীম নিজেই ভালো করে জানে। এলাকার লোকজন, আত্মীয় স্বজন, এমনকি নিজের বাবাসহ সবাই শামীমকে বিভিন্নভাবে কথা শুনিয়েছে। এই অদ্ভুত পরিস্থিতিতেও 2 জন মানুষ শামীমের সাথে ছিল, এক শামীমের মা আর এক শামীমের মামা, মানে ফারিয়ার বাবা। ঘটনাটার 5 দিনের মাথায় মেয়েটাকে খুঁজে পাওয়া যায়। মেয়েটা শামীমের গ্রুপের কয়েকজনের নাম নিলেও শামীম সম্পূর্ণ নির্দোষ ছিল। শামীম হোস্টেলে ফিরে আসার পরপরই মেয়েটার সাথে ঘটনাটা ঘটে, কিন্তু শামীম এই ব্যাপারে কিছুই জানে না। সব জানাজানির পর শামীমের আবার ঢাকায় যাওয়ার ডেট পড়ে। শামীমের বাবা আর মামা শামীমকে বেশ শাসিয়ে ঢাকায় পাঠিয়ে দেন। ওই গ্রুপের কোনো ছেলের সাথেই যেন শামীম আর কখনো না মিশে। ঢাকায় যাওয়ার দিন শামীম রিক্সা নিয়ে রেল স্টেশনের দিকে রওনা দেয়। শামীমের সাথে ছিল শামীমের ছোট ভাই সজীব। শামীম রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখ যায় রাস্তার পাশে দাঁড়ানো 2 জন মেয়ের দিকে। মেয়ে 2 জনকে চিনতে একটুও কষ্ট হয় না শামীম। রিক্সা কাছাকাছি আসতেই সজীব চিৎকার করতে থাকে, ভাইয়া দেখো, ফারিয়া আর সামিয়া। এই রিক্সাওয়ালা মামা, দাঁড়ান তো একটু, ওরা আমাদের সাথে দেখা করতে এসেছে। রিক্সাওয়ালা ব্রেক করলে শামীম রিক্সাওয়ালাকে ধমক দেয়, তারপর না দাঁড়িয়ে সোজা যেতে বলেন। ফারিয়া অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে শামীমের দিকে। সেই দিন শামীম আর পেছনে ফিরে তাকায়নি। 2 জনের ভালোবাসার বাঁধনে ভাঙ্গনের শুরুটা এভাবেই হয়েছিল। প্রেম যেমন মানুষের হৃদয়কে সাগরের মতো বিশাল করে তোলে, ঠিক তেমনি এই প্রেমিক প্রেমিকার হৃদয়কে ছোট্ট তিলকের ন্যায় ক্ষুদ্র করে দেয়। তখন ইচ্ছে করে সেই ভালোবাসার মানুষটিকে গোটা পৃথিবী থেকে আলাদা করে দিতে, ইচ্ছে করে তাকে হৃদয়ের কোনো গোপন কুঠিরে যত্ন করে সাজিয়ে রাখতে, নিজের জন্য, শুধুমাত্র নিজের জন্য। শামীম ফারিয়ার মুখোমুখি দাঁড়িয়ে আছে। আমি আপনাকে সরাসরি বলছি, আমি আপনার সাথে যাব না। আর ইউ শিওর? 100% শিওর। আমাদের বিয়েটার জাস্ট কোনো মানেই হয় না শামীম ভাইয়া। আপনি নিজের জেদের বশে এই বিয়েটা করেছিলেন, আর সবচেয়ে বড় কথা, আপনি যেই কারণে বিয়ে করেছিলেন তো সেই দিনই মিটে গেছে। নতুন করে আর চাওয়া পাওয়ার কোনো হিসাব বাকি আছে কি? ফারিয়া কথাগুলো বলে মুখ ফিরিয়ে নেয়। ফারিয়ার পরীক্ষা আজই শেষ হয়েছে। পরীক্ষার এই কয়দিন শামীম ফারিয়ার কাছেই ছিল। ফারিয়া আর শামীম বেশ কাছাকাছি ছিল। এই কয়েকদিনে 2 জন কাছাকাছি থাকলেও 2 জনের মধ্যে দূরত্ব ছিল যেন আকাশ ছোঁয়া। কথায় আছে, পাশাপাশি থাকলেই যেমন কাছে থাকা যায় না, তেমন দূরে থাকলেও সেই দূরত্বটা কাছাকাছি থাকার চেয়েও অনেক বেশি গভীর হয়। শামীম এই দূরত্ব ভাঙতে চাইলেও ফারিয়া চায়নি। ফারিয়া হয়তো চাইলেও পারত। ফারিয়া যখনই শামীমকে দেখত তখনই বারবার চোখের সামনে ভেসে উঠত শামীম আর নীরার সেই বিশ্রী ছবিগুলো। একটা মেয়ে পাহাড় সমান দুঃখ কষ্ট মানিয়ে নিতে পারলেও নিজের স্বামীকে অন্য কারো সাথে মানিয়ে নিতে পারে না। ডায়ালগটা বড্ড পুরানো হলেও কথাটা কিন্তু চিরন্তন সত্য। এর মাঝে একবার নীলার সাথে ফারিয়ার কথা হয়েছে গোপনে। তখন নীলা ফারিয়াকে একটাই কথা বলেছে, শামীমকে ভালোবাসার যোগ্যতা তোমার নেই, তুমি নোংরা, অসভ্য, অযোগ্য একটা মেয়ে। একজন পুরুষ তোমার জীবনে থাকা অবস্থায় আরেক পুরুষের সাথে। ফারিয়া আর কথা বাড়ায়নি। ফারিয়ার আর বুঝতে বাকি থাকে না যে ফারিয়া, শামীম আর সাগরের অতীতের সব কিছুই নীলা জানে। শামীম ছাড়া কেই বা আছে জানানোর?
সব মিলিয়ে ফারিয়ার মনে যে অভিমানের পাহাড় জমে গেছে তা ভাঙা এত সহজ নয়, হয়তো কখনো ভাঙবেও না। শামীম ফারিয়াকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। ফারিয়ার থুতনি ধরে মুখটা উঁচু করে তুলে ধরে। ফারিয়ার চোখে চোখ রাখে সে। মেহু, অনেক তো হলো মান অভিমানের অধ্যায়, এবার না হয়। ফারিয়া এক ঝটকায় শামীমের হাতটা সরিয়ে দেয়। ফারিয়া বলল, আমি ডিভোর্স চাই। কি? কথাটা শুনে শামীম বেশ বড়সড় একটা ধাক্কা খায়। আমি সত্যিই চাই, মুক্তি চাই তোমার থেকে। কথাটা ভেবে বলো মেহু। ভেবেই তো বলেছি। ঠিক আছে তাহলে, ভালো থাকিস তুই। হ্যাঁ, খুব ভালো থাকবো আমি। সেই দিন শামীম আর ফারিয়ার কথা ওখানেই শেষ হয়ে যায়। শামীম চলে যায়। ফারিয়ার মা, বোন, দাদি কারো ডাকি সেই দিন শামীমকে আটকাতে পারেনি। ফারিয়া অবশ্য শামীমকে ডাকেনি, একটি বারও ডাকেনি। ফারিয়ার ধারণা মানুষটা অনেক আগেই চলে গেছে অনেক দূরে, তার থেকে শত সহস্র মাইল দূরে, তাই তাকে ডেকেও লাভ হবে না। এদিকে সজীব ফারিয়াকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, আবার নিজেও বোঝার চেষ্টা করে দুইজনের মাঝে ঠিক কী হয়েছে। তবে সব কিছুই তার ধ্যান ধারণার বাহিরে। না ফারিয়া শামীমকে নিয়ে কোনো কথা বলছে, না কাউকে বলতে দিচ্ছে। এমনকি শামীমও মৌন ব্রত পালন করছে। সব মিলিয়ে সব কিছু বেশ জট পাকিয়ে গেছে। মাঝে কেটে গেছে প্রায় একটা মাস। ফারিয়া এখন খুব ব্যস্ত পড়াশোনা নিয়ে। তাকে ভালো হতে হবে, খুব ভালো। শামীম ভাইয়ার চেয়েও ভালো কিছু করতে হবে তাকে। মাথা উঁচু করে বাঁচতে হবে তাকে। এখন ফারিয়া যখন নিজের জীবনে ডালপালা মেলাতে ব্যস্ত, তখন শামীম ব্যস্ত নিজেকে গুটিয়ে নিতে। নতুন চাকরিতে জয়েন করার পূর্বেই রিজাইন দিয়ে দিয়েছে শামীম। এদিকে ফারিয়া নামক পাখিটাকে মুক্ত করার সমস্ত ব্যবস্থা প্রায় করে ফেলেছে সে। এবার সত্যি সত্যি এদেশ থেকে সারা জীবনের জন্য সে নিজের পাঠ চুকিয়ে নিতে চায়। সব মিলিয়ে দুইজনের পথ দুই দিকে ছুটে গেছে। বর্তমানে শাহেনা বেগমের নাজেহাল অবস্থা। একদিকে যেমন তার বড় বউ তার উপর হুকুম জারি করছে, তার উপর এই 2 দিনের অতিথি পাখিটাও তাকে কথায় কথায় ঝাড়ছে। কোনো কিছু একটু 19-20 হলেই নীলা সাথে সাথে তাকে 4-5টা কড়া কড়া কথা শুনিয়ে দেয়। আজকাল রিয়ার আচরণও মনের ক্যানভাসে বাঁধিয়ে রাখার মতো। শাহেনা বেগম মনে প্রাণে চাইছেন এই অতিথি পাখিটা বিদায় করতে। তবে এই পাখি যে খালি হাতে যাবার নয়, তা তিনি বেশ ভালোই বুঝতে পেরেছেন। যদি নীলার যাওয়ার হয় তো শামীমকে নিয়েই যাবে, আর যদি থেকে যাওয়ার হয় তবুও শামীমের সাথেই থাকবে। শামীম ছাড়া সে আর কিচ্ছু চায় না, কাউকে চায় না। শামীম আজকাল কোনো কিছুতেই নিজেকে জড়ায় না। শাহেনা বেগম ফারিয়াকে এই বাড়িতে ফিরিয়ে আনার কথা বললে শামীম মুখের উপর বলে দেয়, ফারিয়া আর কখনো এই বাড়িতে ফিরবে না। না, আমি ওকে এই বাড়িতে নিয়ে আসব না, ও নিজে এই বাড়িতে আসবে। ফারিয়ার ফিরে আসা নিয়ে এই বাড়িতে আর কোনো কথা হবে না। ব্যাস, ছেলের মুখের উপর আর কথা বলতে পারেননি তিনি। ভেতর ভেতর বেশ আগুন জ্বলছে শাহেনা বেগমের। তবে তার ধারণা ছিল ফারিয়া যদি এসে শামীমের মাথায় একটু হাত বুলিয়ে দেয়, তাহলে ছেলের মন অবশ্যই গলবে। ছেলের কানে যে সবচেয়ে বেশি বিষ তিনি নিজেই ঢেলেছেন, তাই এখন যা করার তাকেই করতে হবে। এসব সাইপাস ভেবে শাহেনা বেগম ফারিয়াকে ফোন করেন। ফারিয়াকে এক কথায় জানিয়ে দেন সে যেন ফিরে আসে, বাড়ির বউকে বাড়িতে মানায়। কিন্তু ফারিয়া ফুপির মুখের উপর জানিয়ে দেয় ও বাড়িতে সে আর ফিরবে না। এবার শাহেনা বেগমের রাগ দেখে কে, রাগে ফোনটা আছাড় মারেন মাটিতে। 2 দিনেই তার এত সাহস, শাশুড়ির মুখের উপর কথা বলে। এত কিছুর মাঝে কেটে যায় আরও 1 সপ্তাহ। শামীম আর ফারিয়ার ডিভোর্স পেপার রেডি, এখন সাইন করা বাকি। শামীম বিকালে উকিলের কাছে গিয়ে কাগজটা নিয়ে সরাসরি ফারিয়ার কাছে চলে যায়। ফারিয়াকে তার মুক্তির চাবিকাঠিটা পৌঁছে দিতে পারলে তার দায়িত্ব শেষ। শামীম প্রায় রাত 8টা নাগাদ ফারিয়াদের বাড়িতে এসে পৌঁছায়। কয়েকবার কলিং বেল বাজাতেই ফারিয়া এসে দরজাটা খুলে দেয়।
ফারিয়া শামীমকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। তুমি মানে আপনি? আমি। কিছু বলবেন? আমাকে ভেতরে যেতে বলবি না? ও হ্যাঁ, আসুন আসুন। দরকার ছিল কোনো? কাকে? আমাকে? না হলে আর কাকে হবে? আসলে আপনার আমাকে প্রয়োজন হতে পারে, তা আমার কল্পনারও বাহিরে। তাই বুঝি? ঠিক আছে, বেশ ভালো। শামীম ভেতরে ঢুকেই দেখে গোটা বাড়িতে পিনপতন নীরবতা। বেশ কৌতূহল নিয়েই শামীম ফারিয়াকে জিজ্ঞেস করে, মামা মামিরা কোথায় রে? বাসায় তো কেউ নেই, সবাই নানু বাড়িতে গেছে। আজ নানুর মিলাদ ছিল, তাও তো ভুলে গেছো তুমি। তুই যাসনি? না, আমার পড়া আছে তাই যাইনি। বাড়িতে তুই একা নাকি? একা আর কোথায়, বাবা আছে তো। শুধু মামা, আর কেউ নেই? না। সবাই তোকে একা রেখে গেল কি করে? তুই তো ভিতুর ডিম। কি? ওইসব বাদ দাও, কেন এসেছো সেটা বলো। তোকে মুক্তি দিতে। মানে? ফারিয়া কথাটা বলতেই শামীম হাতে রাখা ডিভোর্স পেপারটা ফারিয়ার দিকে এগিয়ে দেয়। ফারিয়া পেপারটাতে চোখ বুলিয়ে আবার শামীমের দিকে এগিয়ে দেয়। করব না কেন, এক্ষুনি করছি। পেনটা তো আনতে দাও। ফারিয়া কথাটা বলে ঘরের দিকে পা বাড়াতেই ধুম করে কারেন্টটা চলে যায়। আজ সারাদিনই আকাশটা বেশ মেঘলা ছিল, তবে সন্ধ্যে থেকে একটু বেশি। খানিকের মধ্যেই বেশ জড়ো হাওয়া বইতে শুরু করে, আবার বৃষ্টিও শুরু হয়ে যায় এর মাঝে। শামীম পকেট থেকে ফোনটা বার করে ফারিয়ার সামনে ধরতেই দেখে ফারিয়া সেখানে দাঁড়িয়ে ঢকঢক করে কাঁপছে। ফারিয়ার বরাবরই অন্ধকারে বেশ ভয় লাগে, যাকে বলে মারাত্মক রকমের ভয়। শামীম আলোটা জ্বালিয়ে ফারিয়ার কাছে যেতেই ফারিয়া শামীমকে জড়িয়ে ধরে। প্রায় 1 ঘন্টার মতো দুইজন ড্রয়িং রুমে মোমবাতি জ্বালিয়ে বসে আছে। কারেন্ট আসার নামই নেই। এদিকে বাহিরে ঝড়ের মাত্রা এত বেড়ে গেছে যে শামীম যে বাড়ি ফিরবে সেই রকম কোনো অবস্থাই নেই। অবশেষে ফারিয়াই শামীমকে প্রস্তাব দেয় আজ রাতে এখানে থেকে যাওয়ার জন্য। শামীমও অবশেষে রাজি হয়ে যায়। ফারিয়াকে এভাবে একা ফেলে যেতে তার একদম ইচ্ছে করছে না। রাতে খাওয়া দাওয়া শেষ করে শামীম বারান্দায় দাঁড়িয়ে স্মোক করছে আর বৃষ্টি দেখছে। চোখের সামনে ভেসে উঠছে তাদের অতীতের স্মৃতিগুলো। আজই হয়তো সব শেষ হয়ে যাবে, আজ না হয়তো কাল সব কিছু শেষ হয়ে যাবে। এতদিনের ভালোবাসার সংসার আসলেই কি একটা সাইন সব কিছু শেষ করে দিতে পারে? হয়তো পারে। শামীম একটা দীর্ঘশ্বাস ফেলে পেছনে ফিরে একটা লম্বা ধোঁয়া ছাড়তেই কারো কাশির শব্দে তার ধ্যান ভঙ্গ হয়। ফারিয়া দাঁড়িয়ে আছে তার সামনে, পরনে লাল রঙের একটা শাড়ি। শামীম ফারিয়াকে দেখে একটু অবাক হয়। শামীম প্রশ্ন করার আগেই ফারিয়া বলে ওঠে, তোমাকে না বলেছি আমার সামনে সিগারেট খাবে না কখনো? তাহলে ইচ্ছে করছে খুব। ও আচ্ছা, তো শাড়ি পরলি কেন রে ফারিয়া? এটা ফুপি কিনে দিয়েছিল, একবারও পরা হয়নি, তাই ভাবলাম আজকে পরি। দেখো শামীম ভাইয়া, আমাকে ভালো লাগছে নাকি? তুই একটা কাজ বড্ড ভালো পারিস। কি কাজ জানিস? না তো। আমাকে পোড়াতে। তুই বড্ড পোড়া সামায়, বড্ড বেশি। কথাটা বলেই শামীম ফারিয়াকে নিজের সাথে জড়িয়ে নেয়। ফারিয়া শামীমের ঠোঁট থেকে সিগারেটটা সরিয়ে শামীমের ঠোঁটে নিজের ঠোঁটটা মিলিয়ে দেয়। শামীম ফারিয়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। শামীম ফারিয়ার দিকে সাইন করা ডিভোর্স পেপারটা এগিয়ে দেয়। ফারিয়া কাগজটাতে একবার চোখ বুলিয়ে নেয়। এবার শামীমের সমস্ত চিন্তাভাবনাগুলো যেন এলোমেলো হয়ে যায়। শামীম বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে ফারিয়ার দিকে। এসব কি? কেন আমার মুক্তির চাবিকাঠি? ফারিয়া কথাটা বলেই মুখ ফিরিয়ে নেয়। কি? সেটাই তো। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে। কাল রাতে আমার ব্যবহারে তুমি যদি অসম্মানিত হয়ে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমি সত্যি এমন কিছু করতে চাইনি। আমি ইচ্ছে করে কিছুই করি নাই। অসম্মানের কি আছে? আমাকে আপনি সম্মানই বা কবে দিলেন যে আমি সম্মান আশা করব? তুমি কি সাগরের জন্য আমার সাথে এমন করেছ? শামীম বলল। ফারিয়া বলল, কি করলাম আমি আপনার সাথে?
শামীম বলল, জানো না কি করলে? সব কিছু কি ওই সাগরের জন্যই? ওই 2 দিনের ছেলেটার জন্য এত ভালোবাসা, এত বছরের সম্পর্ক এইভাবে শেষ করে দিতে পারলে? হয়তো হয়তো হ্যাঁ, নয়তো না। হয়তো হ্যাঁ হবে, নয়তো হয়তো হ্যাঁ, নয়তো না। ওইসব আপনার না। ওই হয়তো হ্যাঁ, হয়তো না, ওইসব আপনার না ভাবলেও চলবে। আপনি আপনার সুন্দর ভবিষ্যৎ নিয়ে ভাবুন আর ভালো থাকুন। সকালে শামীম চোখ খুলতেই দেখে ফারিয়া তার পাশে নেই, তবে তার বিছানার পাশে টাওয়াল আর জামাকাপড় বেশ যত্ন করে রাখা আছে। শামীম মুচকি হেসে সব কিছু নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। শামীম ওয়াশরুম থেকে বের হতেই দেখে বেডসাইডের পাশে রাখা ছোট্ট টি টেবিলের উপর কফি রাখা আছে। ঠিক তার পাশেই শামীমের পছন্দের ব্র্যান্ডের 1 প্যাকেট সিগারেট। শামীম সিগারেটটা দেখে বেশ অবাক হয়। ফারিয়া তো সিগারেট একদম পছন্দ করে না, তাহলে হঠাৎ এমন গিফট? শামীম ফারিয়াকে ডাকতে যাবে, তখনই ফারিয়া নিজেই সেখানে এসে হাজির হয়। শামীম ফারিয়ার দিকে তাকায়। কালকের মতো ফারিয়া এখন আর শাড়ি পরে নেই, সালোয়ার কামিজ পরে আছে। শামীম ফারিয়ার দিকে ভ্রু কুঁচকে তাকায়। শাড়িতেই তো তোকে বেশ ভালো লাগে রে। ফারিয়া বলল, কথাটা স্বাভাবিক, যে কোনো মেয়েকেই শাড়িতে ভালো লাগে। আমার কাছে সব মেয়ে আর তুই এক হলি নাকি? শামীম বলল, না তো, আমি অনেক আলাদা। আমি আর মেম সাহেব কি কখনো এক হতে পারি? এর মধ্যে আবার মেম সাহেব আনলি? নীলা আসলো কেন? নতুন করে আবার কি আসবে? 7 দিন ওইসব, চলুন খেতে। ফারিয়া চলে যেতে নিলে শামীম ফারিয়াকে থামিয়ে দেয়। সিগারেটের প্যাকেটটা দেখিয়ে ফারিয়াকে প্রশ্ন করে, হঠাৎ এমন গিফট কেন দিলি? ফারিয়া বলল, ইচ্ছে হলো তাই দিলাম। ও আচ্ছা, তাই নাকি? সিগারেট খেলে তো আমার ঠোঁট পুড়ে কালো হয়ে যাবে, তোর ভালো লাগবে বুঝি? ফারিয়া বলল, আমার ভালো লাগা খারাপ লাগাতে কিছু যায় আসে নাকি আপনার? মানে, আপনার জন্য আরও একটা উপহার আছে। কি সেটা? কথাটা বলেই ফারিয়া সাইন করা ডিভোর্স পেপারটা এগিয়ে দেয় তার দিকে। শামীম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি, দ্রুত পায়ে সেখান থেকে বেরিয়ে যায়। শামীম যাওয়ার আগে শুধু ফারিয়াকে একটা কথা বলে যায়, তোমার সম্পূর্ণ মুক্তি দিয়েই তবেই আমার ছুটি। হয়তো একদিন আসবে যেই দিন তুমি নিজেকে বাঁধতে চাইবে, কিন্তু সেই দিন আমাকে বেঁধে রাখার জন্য হয়তো আমি থাকবো না। শামীম যাওয়ার পর ফারিয়া সেখানেই পাথরের মতো বসে পড়ে। সে যেন নড়াচড়া করতে পারছে না, নড়াচড়া করার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে সামান্যতম চিন্তা শক্তি। বুকের ভেতরটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। খানিকক্ষণ পর ফারিয়ার মনে হয় সে যা করেছে ঠিক করেছে। শামীম যা চায় তাকে তাই দিয়েছে। তার যোগ্য জীবনসঙ্গী উপহার দিয়েছে তাকে, তার ম্যাম সাহেবকে। শামীম বাকিটা জীবন বেশ ভালো থাকবে, সুখে থাকবে। মাঝে কেটে গেছে অনেকগুলো দিন। না ফারিয়া জানে শামীম কেমন আছে, না শামীম জানে ফারিয়া কেমন আছে। দুজনের মাঝে এখন আকাশ পাতালের মতো বিশাল দূরত্ব। দেখতে দেখতে শামীমের যাওয়ার দিন এগিয়ে এসেছে। নেক্সট সানডেতে শামীম আবার ইউকেতে ফিরে যাবে, নীলাও যাবে তার সাথে। এদিকে শাহেনা বেগম কেঁদে কেটে একসা হয়ে গেছেন। শামীম শাহেনা বেগমকে পরিষ্কার জানিয়ে দিয়েছে সে সারা জীবনের মতো এই দেশ ছেড়ে চলে যাচ্ছে এই শহর থেকে, আর কখনো ফিরবে না। আবার ফারিয়া আর শামীমের ছাড়াছাড়ির কথাটাও 2 পরিবারের সবাই অলরেডি জেনে গেছে। এবার শাহেনা বেগমের শোক দেখে কে? সে ঠিকই ধারণা করেছিল এই বিদেশিনী ম্যাম তার ছেলেটাকে সারা জীবনের মতো কেড়ে নিতে এসেছে, আর এই সব কিছুর জন্য দায়ী ওই মেয়ে, মানে ফারিয়া। সে যদি নিজের স্বামীকে একটু আগলে রাখত তাহলে এমন কিছুই হতো না। অবশ্য ওই মেয়ের যা চরিত্রের দোষ, তাতে তো যাই হোক, শেষমেশ ছেলেটা আমার চলেই যাচ্ছে, চেয়েও আটকাতে পারবো না তাকে। এসব হাজার চিন্তা ভাবনা নিয়ে শাহেনা বেগম বসে বসে চোখের পানি ফেলছেন। একদিকে শামীমের ফিরে যাওয়ার দিন এগিয়ে আসছে, আর ওইদিকে ফারিয়ার প্রতি মা আর দাদির মানসিক অত্যাচার বেড়েই চলেছে। তাদের এক কথা, ছেলেদের চরিত্রে এমন ছোটোখাটো সমস্যা থাকেই, তাই বলে কি এমন সিদ্ধান্ত নিতে হয়? বোঝাপড়া করেও তো মানিয়ে নেওয়া যায়।
কোনো সমঝোতা ছাড়াই তালাক? এমন শত শত কথার সম্মুখীন হতে হচ্ছে ফারিয়াকে। বিয়ের 6 মাস না গড়াতেই ছাড়াছাড়ি, এমন মেয়েকে কি সমাজ মেনে নিবে কখনোই? কিন্তু সে চাইলেও নীলা আর শামীমের ব্যাপারে খোলাসা করে কাউকে কিছু বলতে পারছে না। এদিকে শামীম আর ফারিয়ার ছাড়াছাড়িটা জিসান কিছুতেই মানতে পারছে না। ভাইয়ের জীবনে এত বড় ঝড়টা যে তার জন্যই এসেছে তা তো সে খুব ভালো করেই জানে। শামীমের জীবনে সুখী হওয়ার চাবিকাঠিটা যে ফারিয়ার হাতে তা তো জিসান খুব ভালো করেই জানতো। নীলার সাথে সে তো কখনোই ভালো থাকবে না। এমন হাজার প্রশ্নের সাথে যুদ্ধ করে জিসানের মনে একটাই উত্তর আসে, ফারিয়াকে সব জানাতে হবে। ফারিয়া ফিরলেই সব ঠিক হয়ে যাবে। সব কিছুর সমাধান একটাই, দুইজন ভালোবাসার মানুষের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি রাখা যাবে না। আমায় একটু ভালোবাসবে শামীম ভাইয়া? আমি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ 12 মাস যদি কারো ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। ফারিয়া এইটুকু গিয়েই থেমে গেল। পিছন থেকে সামিয়া এসে ফারিয়ার পাশে দাঁড়ালো। ফারিয়া সামিয়ার দিকে একবার তাকিয়ে আবার আগের মতো দাঁড়িয়ে যায়। পরের লাইনটা বলবি না আপু? কি হলো, গিয়ে যা, ভালোই তো লাগছিল। থাক, বলতে হবে না, পরেরটা তো আমি নিজেই জানি। শুধু আমি কেন, আমরা সবাই জানি, কিন্তু তুই জানিস না, আর জানলেও সেটা মানিস না। আমারও পরাণে যাহা চাই, তুমি তাই তাই গো, আমারও পরানো যাহা চাই। তুই এখান থেকে যা তো, আমার ভালো লাগছে না। অনেক দিন পর তোর গানগুলো শুনলাম রে আপু। আজকে শামীম ভাইয়া চলে যাচ্ছে, তাই তোর মন খুব খারাপ, তাই না? ও, তুই জানিস তো শামীম ভাইয়া চলে যাচ্ছে যে? ফারিয়া একবার শামীমের দিকে তাকিয়ে জবাব দেয়, জানি। কি করে জানলি? তোকে তো কেউ বলেনি রে আপু। সকালে দেখলাম দাদুমণি বাড়ি থেকে বেরিয়ে গেল কাঁদতে কাঁদতে। যাওয়ার আগে আমাকে গালমন্দও করে গেল। শুধু এইটুকুতেই বুঝে গেলি যে উনি চলে যাচ্ছে? উনি ফোন করেছিলেন আমাকে, ভালো থাকতে বলেছেন, বলে গেছে আমাকে নাকি মুক্তি দিয়ে গেলেন। ও, তাহলে ভালো থাক। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিস কেন? এটাই কি তোর ভালো থাকার নমুনা? সামিয়া, তুই এখান থেকে যা তো, লিভ মি অ্যালোন। তাই তো? যাচ্ছি, ঠিক আছে যাচ্ছি। সামিয়া পেছন থেকে চলে যাওয়ার পর ফারিয়া আবারও ডাক দেয় তাকে, সজীব ভাইয়াকে ভুলে যা, ফুপি তোকেও কখনো মেনে নেবে না। সামিয়া ফারিয়ার দিকে মুখ বাঁকিয়ে জবাব দেয়, আমি ওইসব ফুপি টুপিকে জানি না, আমি শুধু জানি আমার ভালোবাসাকে। ফুপি বলো আর শাশুড়ি বলো, সে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য ততটুকুই পাবে। সামিয়ার মুখে এমন কথা শুনে ফারিয়া একটু অবাক হয়। ভালোবাসা বোধহয় এমনই হয়, হঠাৎ করেই প্রচণ্ড সাহস দিয়ে দেয় মনে, করে তোলে চঞ্চল নদীর মতো, আবার কখনো করে দেয় শীতল বরফের মতো শীতল, আবার পাথরের মতো স্থির। সামিয়া সেখান থেকে যেতে নিয়ে আবার পেছনে ফিরে তাকায়। ফারিয়ার দিকে তাকিয়ে গড়গড় করে বলতে শুরু করে, আমি আর সজীব নেক্সট উইকে বিয়ে করছি। শামীম ভাইয়া সব ব্যবস্থা করে দিয়ে গেছে। ফুপি যদি মেনে নাও নেয় তাহলেও আমাদের কোনো অসুবিধা হবে না। তুই সব চিনলি, শুধু মানুষ চিনলি না। মানে? সমস্যাগুলো বুকের ভেতর চেপে না রেখে উন্মুক্ত করে দিলেই তো হয়, তাহলেই তো সমাধান পাওয়া যায়। অবশ্য এখন এসব বলে লাভ নেই। ঠিক আছে, আমি যাচ্ছি। সামিয়া এইটুকু বলেই পেছনে ফিরে হাঁটা ধরে। এদিকে নীলা ব্যাগপত্র গুছিয়ে তৈরি হয়ে বসে আছে। দুপুর 2টায় তাদের ফ্লাইট। বেলা 1টা পার হতে চলল, অথচ শামীমের দেখা নেই।
নীলা তো রাগে ফুঁসছে। শামীম সেই সকাল 9টায় বেরিয়ে গেছে কোনো এক বন্ধুর সাথে নাকি দেখা করতে যাবে। যাওয়ার সময় সবার কাছে রীতিমতো বিদায়ও নিয়ে গেছে। নীলাও শামীমের সাথে যেতে চাইলে সে নীলাকে জানায় বন্ধুর সাথে দেখা করে দুপুরেই বাসায় ফিরে খাওয়া দাওয়া করে তারপর একসাথে বেরিয়ে পড়ব। নীলাও শামীমের কথায় রাজি হয়ে যায়। কিন্তু এখন এত সময় পেরিয়ে যেতে দেখে নীলাও আর অপেক্ষা করতে পারে না। তার ধারণা শামীম তাকে না নিয়ে এয়ারপোর্টে চলে গেছে। নীলা তো রাগে ফোঁসফোঁস করতে করতে এয়ারপোর্টের দিকে রওনা হয়ে যায়। এদিকে শাহেনা বেগম আর ফারিয়ার দাদি তো কেঁদে কেটে একাকার। ছেলেটাকে যাওয়ার আগে শেষবারের মতো দেখতেও পেল না তারা। কি কপাল তাদের, সব হয়েছে ওই এক মেয়ের জন্য। রিয়া, জিসান, ফারিয়া আর সজীবদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফারিয়া বিছানায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জিসানের ভাষ্যমতে নীলা শামীমকে অনেকভাবেই নিজের কাছে টানার চেষ্টা করেছে। এমনকি তাদের মা শাহেনা বেগমকে দিয়েও কলকাঠি নেড়েছে। কিন্তু কিছুতেই যখন কিছু লাভ হয়নি, তখন রিয়া আর নীলা মিলে তোমাকে ব্যবহার করে ওই ছবিগুলো দিয়ে শামীমকে ফাঁসানোর প্ল্যান করে। কারণ ওরা খুব ভালো করেই জানতো নীলাকে নিয়ে তোমাদের মাঝে আগে থেকেই সন্দেহ ছিল। আর আমার বন্ধু যে কিনা একজন গ্রাফিক্স ডিজাইনার, ওকে দিয়ে রিয়া এই সব করিয়েছে। শুধু রিয়া কেন, এই সব কিছুতে আমিও জড়িয়ে আছি। আমি জানি আমি খুব বড় অন্যায় করেছি। আমাকে প্লিজ তোরা ক্ষমা করে দে। ফারিয়া প্লিজ, আমি সত্যিই চাই নাই তুই আর শামীম আলাদা হয়ে যা, কখনোই চাই নাই। জিসান কথাগুলো বলে কাঁদতে কাঁদতে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে। এদিকে ফারিয়া তো কেঁদেই চলেছে। সামিয়া ঠিক কি বলবে বা কি করবে কিছুই বুঝতে পারছে না। আপু, আমি তোকে বলেছিলাম সমস্যাগুলো চাপিয়ে রাখতে নেই, কিন্তু তুই তাই করেছিস। যদি তুই একবার ছবিগুলোর ব্যাপারে শামীম ভাইয়া বা আমাদের কারোর সাথে শেয়ার করতিস, তাহলে এমন কিছুই হতো না। সজীব সামিয়াকে ধমকিয়ে থামিয়ে দেয়। কি হতো না সেসব নিয়ে ভাবার সময় এখন নেই। এখন ভাইয়াকে আটকাতে হবে। ভাইয়ার 2টায় ফ্লাইট, আমরা চাইলেই ভাইয়াকে আটকাতে পারবো। সব তো এখনও শেষ হয়ে যায়নি, তাই না? ফারিয়া কিছুটা মনের জোর নিয়ে উঠে দাঁড়ায়। সজীবের সাথে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। প্রায় 1:40 সজীব আর ফারিয়া এয়ারপোর্টে পৌঁছে যায়। এর মধ্যে দুইজনই এয়ারপোর্টের ভেতরে যেতেই দেখে এয়ারপোর্ট চত্বরের মাঝখানে মেঝেতে কোনো একটা মেয়ে বসে বসে কাঁদছে, আর তাকে ঘিরে বেশ কিছু লোকজন দাঁড়িয়ে আছে। ফারিয়া একটু এগিয়ে যেতেই দেখে মেয়েটি আর কেউ নয়, নীলা। ফারিয়া, সজীব দুজনেই নীলার কাছে এগিয়ে যায়। সজীব নীলার কাছে গিয়ে নীলাকে ধমকিয়ে থামিয়ে দেয়। সজীব বলল, ভাইয়া কোথায়? কি হলো বলো না কেন, ভাইয়া কোথায়? এই মেয়ে বলো, ভাইয়া কোথায়? বেশ জোরেই ধমক দিয়ে কথাগুলো বলল সজীব। এবার নীলা তিলে বেগুনে জ্বলে উঠল। আমি কি করে জানবো তোমার ভাইয়া কোথায়? সে আমাকে চিট করেছে, ঠকিয়েছে আমাকে বলেছে আমরা নাকি 2টার ফ্লাইটে ইউকেতে ফিরে যাচ্ছি। অথচ এইটুকু কথা নীলা এক নাগারে বলে থেমে যায়। বেশ লম্বা একটা দম নিয়ে নাক টানে। ফারিয়া অবাক হয়ে নীলাকে প্রশ্ন করে, অথচ কি? নীলা ফারিয়ার দিকে একটা কাগজ ছুঁড়ে মারে। সে আমার ফিরে যাওয়ার টিকিট ঠিকই কেটেছে, অথচ নিজেরটা কাটেনি। মানে? ফারিয়া আর সজীব দুইজনে একসাথে বলে, মানে শামীম আমাকে চিট করেছে। দুপুর 2টার ফ্লাইটে শুধু আমার জন্য সিট বুক করা আছে, অথচ প্যাসেঞ্জার লিস্টে শামীমের নাম নেই। ও ইউকেতে ফিরছে না, আমার সাথে শুধু শুধু নাটক করেছে। সজীব মুচকি এসে নীলাকে জবাব দেয়, আমি আমার ভাইয়ের থেকে এমন কিছুই আশা করেছিলাম। বাই দ্য ওয়ে, হ্যাপি জার্নি ডিয়ার। আর শোনো, তোমাকে যেন আর কখনো আমার ভাইয়ের আশেপাশে না দেখি, বুঝলে? যাও, তোমার ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে। ও, তুমি যা করেছ তার অনেক হিসেব নিকেশ বাকি আছে, আরেকটা দিন না হয় মিটিয়ে নিব। আপাতত তুমি যেতে পারো। নীলা রাগে কটমট করতে করতে সজীবকে বলে, আই হেট ইউর ব্রাদার অ্যান্ড অলসো ইউর ফ্যামিলি। আমি তোমাদের কখনো ক্ষমা করব না, কোনো দিনও ক্ষমা করব না।
এইটুকু বলেই নীলা ব্যাগ হাতে নিয়ে গটগট করতে করতে ইমিগ্রেশনের দিকে এগিয়ে যায়। এদিকে ফারিয়া সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শামীম তো বিদেশে যাচ্ছে না, তাহলে কোথায় গেল সে? আর সকাল সকাল সবাইকে না জানিয়ে কোথায় বা হারিয়ে গেল? হঠাৎই ফারিয়ার মাথা ঘুরে ওঠে, চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসে। ফারিয়া আর দাঁড়িয়ে থাকতে পারে না, ওইখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। ততক্ষণে